সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। রাত পেরিয়ে সকাল উঠতেই আবারও সামনে চলে এসেছে সেই আতঙ্কের ছবি। ইউক্রেন জুড়ে টানা 12 ঘণ্টা ধরে যে তীব্র হামলার ঢেউ বয়ে গেছে, সেটির বিশ্লেষণ করতে গিয়ে অনিবার্যভাবেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা কঠিন মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। কারণ রাশিয়ার এই বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পুরো ইউক্রেন জুড়ে এক ধরনের চাপ তৈরি করেছে, যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনৈতিক অঙ্গনেও বড় ধরনের সাড়া ফেলেছে। বিশেষ করে 18 নভেম্বর রাত থেকে 19 নভেম্বর সকাল পর্যন্ত যে সাঁড়াশি আক্রমণের কথা সামনে এসেছে, তা ডোনেস্ক, খার্কিভ, দ্নিপ্রোপেত্রোভস্ক, ভিনিসিয়া, তেরনোপিল, ইভানো-ফ্র্যাঙ্কিভস্ক ও লভিভ অঞ্চলে বিস্তৃত ছিল। এবং ইউক্রেনীয় সূত্রগুলো যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী বিশেষভাবে পূর্বাঞ্চলীয় যুদ্ধরেখার কাছের অবস্থান, গোলাবারুদ ডিপো, অস্থায়ী মোতায়েনস্থল সহ সামরিক সরঞ্জামাদি লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে পশ্চিম ইউক্রেনেও তাৎপর্যপূর্ণ আঘাত এসেছে, বিশেষ করে তেরনোপিলে, যেখানে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শহর জুড়ে ধোঁয়ার কালো আস্তর ওঠা, বিধ্বস্ত ভবন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়া সাধারণ মানুষের দৃশ্য নিশ্চিত করে দিচ্ছে আঘাতের মাত্রা কতটা গভীর ছিল। বিশেষ করে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্যে উঠে এসেছে 470টির বেশি ড্রোন ও অন্তত 84টি ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা। যদিও বাস্তবে ক্ষতির পরিমাণ আরও ব্যাপক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ তেরনোপিলের যেসব ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গোটা এক ভবনের উপরের অংশ ধ্বংস হয়ে পড়ে আছে। আরেকদিকে বিপুল কালো ধোঁয়া ইঙ্গিত করছে কোনো গুদাম বা জ্বালানির সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সামরিক বা বেসামরিক যে কোনো ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি করে। পাশাপাশি লভিভে সকালে দেখা যাওয়া ধোঁয়া, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত স্থাপনা বোঝায় যে পশ্চিম ইউক্রেনও এখন নিরাপদ নয়। ফলে সামনে আসন্ন ডিসেম্বর ও জানুয়ারির কঠোর শীতের আগেই ইউক্রেনের শক্তি খাত ও প্রতিরক্ষা সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে, যা এই মুহূর্তে দেশের কৌশলগত দুরবস্থাকে আরও স্পষ্ট করছে। আর এসব আঘাতের ভেতর দিয়ে যুদ্ধক্ষেত্রেই নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও বিশৃঙ্খলা বাড়ছে। কারণ ইউক্রেনের রাজনীতিতে যে দুর্নীতির ঝড় উঠেছে, তা এখন আরও তীব্র আকার নিচ্ছে। শক্তিমন্ত্রী স্লেতলানা গ্রিনচুকের দেশত্যাগের খবর সামনে আসতেই স্পষ্ট হল যে উচ্চ পর্যায়ে ভাঙন তৈরি হয়েছে। কারণ এর আগেই ব্যবসায়ী মিনদিচ ও নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান রুস্তাম উমেরভ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে তারা বড় আকারের দুর্নীতির অভিযোগের তদন্ত থেকে বাঁচতে বিদেশে চলে গেছেন এবং কেউ কেউ আবার মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলেও আভাস মিলছে। যদিও এসব তথ্যের বেশিরভাগই এখনও নিশ্চিত নয়, তবুও বিদেশে গিয়ে তদন্তে সহযোগিতা করার সম্ভাবনার কথা অনেক সূত্রই বলছে। আর এসব ঘটনায় ইঙ্গিত করছে প্রশাসনের ভেতর গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা যুদ্ধের এই সংকটময় মুহূর্তে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আরও আলোচনায় সামনে এসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোপন শান্তি পরিকল্পনার খসড়া, যেখানে কথা হচ্ছে 28 দফার একটি রূপরেখা নিয়ে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের স্থায়ী শান্তি, ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা, ওয়াশিংটনের মস্কো কিয়েভ নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু কূটনৈতিক কাঠামো, যা অক্টোবরের শেষ ভাগে যুক্তরাষ্ট্র সফরের সময় রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে আলোচনায় উঠেছিল। এসব তথ্য নিশ্চিত না হলেও আন্তর্জাতিক মহলে জোরালোভাবে আলোচনায় রয়েছে যে যুক্তরাষ্ট্র দ্রুত সমঝোতার পরিবেশ তৈরি করতে চাইছে। কারণ যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে এবং ইউক্রেনের সামরিক অবস্থান তুলনামূলক দুর্বল হয়ে পড়ছে। এরই মধ্যে ন্যাটোর এক সামরিক প্রতিনিধি কিয়েভে এসেছেন ইউক্রেনের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে, কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি তখন তুরস্ক সফরে ছিলেন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে মূলত আলোচনায় এসেছে যুদ্ধবিরতি বা সংঘাত নিরসনের সম্ভাব্য রূপরেখা। বিশেষ করে ইউক্রেনের বিভিন্ন ইউনিটে যে বিভাজন রয়েছে এবং যে কিছু ইউনিট শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে, সেটি কিভাবে সমন্বয় করা যায়। এই কৌশলগত ঘোষণাগুলোর মধ্যেই আবার সামনে এসেছে মাঠের বাস্তব পরিস্থিতি, যেখানে রাশিয়ার আক্রমণ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে জাপোরিজ্জিয়া অঞ্চলে গত কয়েকদিনের অভিযানের ফলে রাশিয়ান সেনারা দ্রুত উত্তরে অগ্রসর হয়েছে এবং ভেলিকায়া, মিখাইলোভকা ও পোক্রোভস্কয়ের দিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে। অর্থাৎ এলাকায় অবস্থান উন্নত করে তারা সেখানে নতুন চাপ সৃষ্টি করছে। অন্যদিকে নোভোপাভলোভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনী প্রকাশ করা ভিডিওতে দেখা যায় এফপিভি ড্রোন ব্যবহার করে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হয়েছে। কিন্তু গত 48 ঘণ্টার পরিস্থিতির ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে রাশিয়ান বাহিনী ওই অঞ্চলে অবস্থান শক্ত করেছে এবং নোভোপাভলোভকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল।
একই পরিস্থিতি পোক্রোভেস্টিসে, যেখানে সর্বশেষ মানচিত্রে দেখা যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী এখন শহরের মাত্র 3% অংশ ধরে রেখেছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই হারিয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সিভেরস্ক থেকে, যেখানে 19 নভেম্বর সকালের তথ্যে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী ইতোমধ্যেই শহরের প্রায় 25% এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং দক্ষিণ-পূর্ব অংশে ঘন প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে এগিয়ে এসেছে। ইউক্রেনীয় বাহিনীর পিছুহাটার একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গেছে তারা রেল লাইন ধরে উত্তরে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তারা রাশিয়ানের ওৎপ্যাত অবস্থানে পড়ে যায়। গুলি ছুটে আসে, ফলে জীবন বাঁচাতে তারা আবার রেল লাইনের দিকে ফিরে গিয়ে সেখান থেকে উত্তরে পালাতে বাধ্য হয়েছে। এই ধরনের অ্যাম্বুশ নিশ্চিত করে দিচ্ছে রাশিয়ান বাহিনী সিভেরস্কের গভীরে ঢুকে পড়েছে এবং তাদের মাল্টিলেয়ার স্যাবোটাজ টিম শহরের ভেতর বিভিন্ন পয়েন্টে চলাচল করছে। কারণ আরেক ভিডিওতে দেখা যায় রাশিয়ার 2 সেনা শহরের ভেতরে কোনো প্রতিরোধ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। নিরপেক্ষ সূত্রে নিশ্চিত করা হয়েছে শহরের পূর্বের প্রতিরক্ষা নেটওয়ার্ক সম্পূর্ণ দখল করা হয়েছে, অর্থাৎ সিভেরস্কের পূর্বাংশ এবং রেললাইন নদীর পূর্ব উপকূল খুব শীঘ্রই সম্পূর্ণ রাশিয়ান নিয়ন্ত্রণে চলে যেতে পারে এবং 2025 সালের শেষ নাগাদ গোটা শহর দখল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। একই সঙ্গে ইয়াম্পোল, লিমান এবং সিভেরস্কের মধ্যবর্তী এলাকায়ও রাশিয়ান অগ্রগতি নিশ্চিত করা হয়েছে। মানচিত্রে দেখা যাচ্ছে একের পর এক গ্রে জোন এলাকাও এখন রাশিয়ার দখলে চলে যাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনী কোথাও অবস্থান রক্ষা করতে পারছে না। সব মিলে স্পষ্ট হচ্ছে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, যুদ্ধক্ষেত্রের চাপ, মিত্র দেশগুলোর কূটনৈতিক কাঠামো এবং রাশিয়ার ধারাবাহিক অগ্রগতি মিলিয়ে ইউক্রেনের জন্য পরিস্থিতি খুব দ্রুত জটিল হয়ে উঠছে এবং যদি কৌশলগত পরিবর্তন না আসে তাহলে শীত আসার আগেই পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এটাই আজকের পূর্ণাঙ্গ আপডেট।